ভালো করে খেয়াল করেন, সুন্দরবন অঞ্চলে একটা লোকের একটা বাড়ি ঘর আছে, একটা পাড়া মহল্লা আছে সুন্দরবনের ভিতরে। ওই লোকের আবার 2 বিঘার একটা পুকুর আছে। বন্যা হয়েছে, বন্যা হওয়ার পরে পুকুরের মধ্যে মাছ ঢুকছে। এরপরে যখন বন্যা বেরিয়ে গেছে, মাছ তো সব বের হয়ে যায় নাই। চিন্তা করছে এবার মাছগুলা সব ধরবে পুকুরের কেমনে। পুকুরের মধ্যে অনেক দল, অনেক পানা। আপনাদের এলাকায় কি বলে ভাই? পানা বলে? কথা বলেন। পানা বলে, পানা পানা, কচুরি পানা। পুকুরের মধ্যে কচুরি পানা, এই জন্য ভালো করে মাছ ধরা যায় না। চিন্তা করছে এই বছর যত মাছ আছে সবগুলা ধরার জন্য পুকুরে এবার ছেঁচা দিবে। পুকুরের মধ্যে মেশিন লাগায়া ছেঁচা দিচ্ছে, পানি সব শেষ। আস্তে আস্তে কচুরি পানাগুলো একটু সাইড করছে, করার পরে সব মাছ ধরা শেষ। এখন পুরা পুকুর শুধু কচুরি পানার কাদায় ক্যাতক্যাতা। আর একবার যদি আপনারা সুন্দরবন অঞ্চলে যান তাহলে জানবেন কাদা কতখানি হয়। 2, 2.5, 3 হাত পর্যন্ত পলির কাদা, এমন চিটকার চিটকা, মাথা খারাপ। এখন আপনাদের এলাকার গরু খাই কিনা জানি না, আমাদের এলাকার গরু যেইগুলা আছে এইগুলা কচুরি পানার উপরের পাতা খেতে পছন্দ করে। আপনাদেরও খায়? একটা গরু আসছে, এখন মালিক আছে কিন্তু ওই মালিক ছেড়ে দিয়ে খাওয়ায়। ওই গরুটা ওই পুকুরের পাশে এসে আস্তে আস্তে করে কচুরি পানা খায়। 1টা 2টা করে খেতে খেতে মজা লাগছে। খাইতে খাইতে গরুর আর হুঁশ নাই, আস্তে আস্তে গেছে পুকুরের মাছ বরাবরের কাছাকাছি। 1 পা তুলতে তুলতে যখন বেশি ভিতরে গেছে, তখন ভস করে 2 পা ঢুকে গেছে। চিন্তা করছে সামনের 2 পা ঢুকে গেছে, এখন তো উঠা লাগবে। যেই না ঠেলা দিয়েছে তখন পেছনের 2 পা ঢুকে গেছে। যত উঠার চেষ্টা করে আর গরুর উঠার কায়দা নাই। আস্তে করে এমন ভাবে আটকাইছে, এরপরে খানিকক্ষণ হামলা হামলি করছে, কিন্তু হামলা হামলি করে বুঝে উঠতে পারবে না। এরপরে গরু নিজে নিজে ভাবছে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই। আমার যেই মালিক, ওই মালিক সন্ধ্যাবেলা যদি দেখে আমি গোয়ালে ফেরত যাই নাই, আমার কাছে আসবে। আসার পরে কোনো একটা কৌশলে আমাকে নিশ্চয় উদ্ধার করে নিয়ে যাবে। কথা ঠিক। সন্ধ্যাবেলা মালিক যখন দেখছে গরু গোয়ালে ফেরত যায় নাই, আস্তে করে খুঁজতে খুঁজতে এসে দেখে পুকুরের মধ্যে ওই গরুটা এসে আটকায় আছে। মালিকের তো মেজাজ খারাপ, ব্যাককল এত জায়গা তুই এই জায়গায় খাইতে আসছিস কেন? হাতের মধ্যে একটা লাঠি ছিল, কোনো কথা নাই, ঢাই ঢাই করে পাশাতে আগে 5-7টা লাগাই দিয়েছে গরুর। লাগাই দেওয়ার পরে এরপরে গলায় দড়ি বাঁধছে, বাঁধে আরো 5-7 জন লোককে বলছে ভাই একটু হেল্প করেন, গরুটা অন্তত যেন তুলতে পারি। টানা হিঁচড়া করে গরু উঠাইছে, গরুর গলা ছিঁড়ে গেছে, পেটের মধ্যে ছিঁড়ে গেছে, পাছাতেও কিছু মার খাইছে। কিন্তু উঠানোর পরে পানি নিয়ে এসে ওই মালিক তখন আবার খড় দিয়া পোয়াল দিয়ে আস্তে আস্তে করে ধুয়ে ধুয়ে গরুটাকে ধুয়ে গোয়ালের মধ্যে নিয়ে গেছে। ঠিক ওই রাত্রেই আরেকটা ঘটনা ঘটে গেছে। ওই পুকুরের পাশে এলাকার মধ্যে একটা হরিণ শিকার করার জন্য একটা বাঘ ঢুকছে। লোকালয়ে বাঘ কম আসে, কিন্তু খাদ্যাভাব, মানুষের নানান অজাচারের কারণে ওই বাঘটা ঢুকছে। যেই না ঢোকার পরে হরিণ তাড়া করতে যে একটা ঝাঁপ দিয়েছে এখন, কিন্তু ওই বেচারি আর জানে না যে পুকুরের মধ্যে আর পানি নাই। পুকুর ছেঁচা, উপর দিয়ে খালি পানা আর পানা, কাদা হচ্ছে 2.5 হাত। যেই না লাফ দিছে বাঘ, 1 লাফে যায় পুকুরের মধ্যে পড়ছে। পড়ার পরে শক্তি তো কম না, ওঠার চেষ্টা অনেক করছে, কিন্তু কাদা এমন ক্যাতক্যাতা, বাঘ মামা গেছে জম্মের আটকায়া। এরপরে 2টা হুঙ্কার ছাড়ছে, এলাকার লোকজন ভয় পাইছে, বাঘ পড়ছে, দরজা টরজা সব লাগাই দিয়ে সবাই সাবধান। পরের দিন সকালবেলা মানুষজন হাতে মাতে লাঠি নিয়ে যে গেছে না সে কে জানে, কিন্তু বের তো হতে হবে। সকালে একজন বের হয়ে পুকুরের দিকে তাকাইয়া চিৎকার দিয়ে উঠছে, এই বাঘ আটকায় গেছে পুকুরের মধ্যে, যাবে কোথায়? যার হাতে যত বাঁশ লাঠি ছিল সবগুলা নিয়ে আসে দে ধোলাই। কথা বলেন। একটা ছোট বাচ্চা আসছে, চাচা আমাকে একটু বাঘ মারতে দে। বলছে তুই মারবি কেন? বলছে অন্তত বড় হয়ে যেন গল্প করতে পারি, পিটায় বাঘ মারছিলাম। এক মহিলা কোলে করে বাচ্চা নিয়ে আসছে, চাচি আপনি? বলছে আমার ছোট বাচ্চাকে একটু সুযোগ দে বাবা, ও যেন বড় হয়ে বলতে পারে মায়ের কোলে থেকে বাঘ মারছিলাম।
সুযোগ পায়া রয়্যাল বেঙ্গল টাইগারকে পিঠায়া পাঠায়া মাইরে একাকার। চিৎকার করে উত্তর দিবেন বুঝে থাকলে। আপনাদের এলাকায় নয়, পুরা পৃথিবীতে গরু বেশি শক্তিশালী নাকি বাঘ বেশি শক্তিশালী? গরু না বাঘ? কিন্তু বলেন তো ভাই, বাঁচছে কি বাঘ না গরু? কারণ কি ভালো করে খেয়াল করেন, ওই গরু যেটা অবলা একটা প্রাণী, কিন্তু তার একটা স্থানীয় মালিক আছে, তার একজন তত্ত্বাবধায়ক আছে, বিপদে পড়লেও তার জন্য খোঁজ নেওয়ার জন্য উপায় আছে। কিন্তু বাঘের কোনো স্থানীয় তত্ত্বাবধায়ক নাই জন্য আটকায় গেছে, ফান্দে পিটন খায় দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আমার আল্লাহ বলছেন, বান্দা ভালো করে বোঝ, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আমার রব্বুল আমিন বলছেন, বান্দা তোমার একজন ইলাহ আছে, তোমার একজন তত্ত্বাবধায়ক আছে, তোমার একজন মালিক আছে। তুমি যদি ঈমানটা একবার মজবুত করতে পারো, তোমার বিপদ যত বড়ই হোক না কেন, উদ্ধার করে দেওয়ার দায়িত্ব আল্লাহ, ঠিক না? আর যদি আপনি মনে করেন আমাকে বাঁচাবে পাশের রাষ্ট্র, আমাকে বাঁচাবে অমুক রাষ্ট্র, অমুক শক্তি, তাইলে আপনার বিপদ আছে, আছে কিনা? আমি আপনাদের কাছে বুদ্ধি খাটায় একটা কথা জিজ্ঞাসা করব, মাথা খাটায় উত্তর দেন তো ভাই। আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাইরে? আমি ওয়াজ শেষ করে দে। হ্যাঁ হ্যাঁ, আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাইরে? কানাডা, ফ্রান্স, পাশের দেশ, বুঝে গেলেন? আপনি মনে করতেছেন আমার দেশ থেকে টপ করে পালায় গেলাম, আর ভাবতেছেন আল্লাহ দুনিয়ার থেকেও বোধহয় বের হয়ে গেলাম। খেলা এত সোজা নয়, খেলা এখনো শুরুই হয় না। আপনার এলাকায় কারা কারা ফুটবল খেলেন হাত তোলেন, অথবা জীবনে একবার ফুটবল খেলছেন হাত তোলেন। হাত নামান, হাত নামান, হাত নামান, তোলার দরকার নাই, বোঝা হয়েছে কত প্লেয়ার, বাপ রে বাপ। আমাদের এলাকায় খেলার একটা নিয়ম আছে, দেখেন তো মিলে কিনা। ইন্টারন্যাশনাল খেলা শুরু হয় সেন্টার থেকে। কোথা থেকে? সেন্টারে গোল, ওই জায়গায় বল, প্লেয়াররা টোকাটুকি 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 করে আস্তে আস্তে আগায়, পাস দিতে দিতে যখন ডি বক্সের মধ্যে নিয়ে যায়, তারপরে গোলবার টার্গেট করে তারপরে গোল দেয়, নাকি সেন্টার থেকেই মারে? আপনি এই জায়গার থেকে কেবল লাথি খায় বাহিরে গেছেন, এখন তো টোকাটুকি সরিও। আপনি যদি তওবা না করেন আর দেশে ফেরত না এসে যদি ক্ষমা চেয়ে আপনার বিচারের মুখোমুখি না হন, আপনার গোলটা হচ্ছে জাহান্নাম। জাহান্নামে যাওয়ার আগে আপনার শেষ হবে না যাওয়া। ভালো করে মনে রাখবেন এইটা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, কাউকে আক্রোশ করে কথা বলার জন্য নয়। মাইয়ুমিন বিল্লাহ, মুসিবত তোমার আসবে, কিন্তু তুমি প্রভু হিসাবে আল্লাহকে মানো কিনা। যদি তুমি আল্লাহকে মানো, তুমি কখনো অভিভাবক শূন্য নয়। আর আল্লাহকে যদি না মানো, দুনিয়ার সবাই অভিভাবকত্ব করলেও আসলে তোমার অভিভাবক না।